আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। হ্যাপি নিউ ইয়ার 2021। আমি মোহাম্মদ হাসান আলী, শিক্ষক, সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, 2021 সালে যে সকল শিক্ষার্থী বন্ধুরা অষ্টম থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, সেই সকল শিক্ষার্থী বন্ধুদের আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যেই তোমরা তোমাদের পছন্দের বিভাগে তোমরা ভর্তি হয়েছো, হয়তো কেউ সায়েন্সে, কেউ কমার্স, কেউ আর্টস। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস যে সকল শিক্ষার্থী বন্ধুরা সায়েন্সে ভর্তি হয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সায়েন্সের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো আসলে কোন কোন সাবজেক্ট আমাদের কি কি কারণে পড়তে হবে, বা কোন কোন সাবজেক্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কোন সাবজেক্ট পড়লে কোন সাবজেক্টগুলো সবচেয়ে বেশি ভ্যালুয়েবল, সেই সকল বিষয়গুলো কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যেই সাবজেক্টটা নিয়ে কথা বলবো, একটু প্রথমে সেই সাবজেক্টটা দেখে নিই। নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখে বুঝে ফেলেছো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে জীববিজ্ঞান। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই প্রত্যেককে জীববিজ্ঞান সাবজেক্টটা নিয়েছ। জীববিজ্ঞান এমন একটা সাবজেক্ট, বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, বর্তমান সময়ে ইউনিভার্সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এবং তোমরা এটাও জানো, মেডিকেল কলেজে পড়ার জন্য অবশ্যই জীববিজ্ঞান প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমরা যখন এই যে নবম দশম শ্রেণী পড়াশোনা শেষ করে যখন 11-12-এ পড়বো, 11-12-এর পরেই যখন হায়ার এডুকেশনে যাবে অর্থাৎ উচ্চতর শিক্ষা গ্রহণ করতে যাবে, তখন কিন্তু এই সকল সাবজেক্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। যেমন তুমি যদি মেডিকেল কলেজে পড়তে চাও, তাহলে তোমাকে অবশ্যই জীববিজ্ঞান পড়তে হবে। কারণ কি, জীববিজ্ঞান হচ্ছে কি, আমরা জানি যে মেডিকেল কলেজ অর্থাৎ মেডিকেল সায়েন্সটা কিন্তু জীববিজ্ঞানের একটা পার্ট, বায়োলজির একটা পার্ট। তার মানে তুমি যদি মেডিকেল কলেজে পড়তে চাও, তবে অবশ্যই তোমাকে ভালো মতো সুন্দরভাবে বায়োলজি পড়তে হবে, অর্থাৎ জীববিজ্ঞান সাবজেক্টটা তোমাকে আয়ত্ত করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো যে আমরা যদি পৃথিবীর প্রেক্ষাপটে যাই, তাহলে আমরা একটু কথা বলি। আমরা যদি সারা পৃথিবীর চিন্তা করি, তাহলে সেখানে দেখব সারা পৃথিবীতে দিন দিন জনসংখ্যা বেড়ে যাচ্ছে। সারা পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে গেছে কি, জনসংখ্যা। আর এই জনসংখ্যার ক্ষেত্রে সমাধানের জন্য আমরা প্রধান যে কার্যকরী ভূমিকা রাখি, সেটা কি, খাদ্য উৎপাদন। শিক্ষার্থী বন্ধুরা, এটি এমন একটি সাবজেক্ট যেটা খাদ্য উৎপাদনের সাথে রিলেটেড বা সম্পর্কিত। অর্থাৎ আমরা যদি খাদ্য উৎপাদন করতে চাই, অধিক পরিমাণ খাদ্য উৎপাদন করতে চাই, তাহলে আমাদের বায়োলজির বিভিন্ন পার্ট অর্থাৎ কি জীববিজ্ঞানের বিভিন্ন পার্ট নিয়ে কথা বলতে হবে, বিভিন্ন পার্ট নিয়ে গবেষণা করতে হবে, বিভিন্ন পার্টকে কার্যকরী করতে হবে। তাহলেই আমরা আমাদের খাদ্য সমস্যার সমাধান করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও তোমরা যদি যাও যে ইউনিভার্সিটির, সারা পৃথিবীর ইউনিভার্সিটিগুলোতে বর্তমান সময়ে টপ লেভেল সাবজেক্ট হচ্ছে কি, যে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, ফার্মাসি, এই সকল সাবজেক্টগুলো গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। এই সকল সাবজেক্টগুলোতে যারা পড়াশোনা করতে চাও, তাদেরকে অবশ্যই জীববিজ্ঞান পড়তে হবে, ভালো মতো জীববিজ্ঞান পড়তে হবে। শিক্ষার্থী বন্ধুরা, সেই জন্য এই জীববিজ্ঞান সাবজেক্টটা কিন্তু অনেক কঠিন নয়, খুবই সহজ। যদি তুমি একটু বুঝে পড়ো, তাহলে এই সাবজেক্টটা অত্যন্ত সহজ একটা সাবজেক্ট। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই জীববিজ্ঞান পড়ার জন্য, এবং আমি আশা করি তোমরা খুব ভালোভাবেই জীববিজ্ঞান সাবজেক্টটা পড়বে এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখে নিব এই সাবজেক্টটাতে, অর্থাৎ নবম দশম শ্রেণীর এই জীববিজ্ঞান সাবজেক্টটাতে কতটা অধ্যায় রয়েছে। আমরা একটু সূচিপত্র দেখে নিই। একটু সূচিপত্রের দিকে লক্ষ্য করো। জীববিজ্ঞান বইয়ে নবম দশম শ্রেণীতে তোমার মোট 14টা অধ্যায় রয়েছে। কয়টা অধ্যায়?
14টা অধ্যায় রয়েছে। দেখো, প্রথম অধ্যায় জীবন পাঠ, দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু, তৃতীয় অধ্যায় কোষ বিভাজন, চতুর্থ অধ্যায় জীবনী শক্তি, পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি ও এবং পরিপাক, ষষ্ঠ অধ্যায় জীবে পরিবহন, সপ্তম অধ্যায় গ্যাসীয় বিনিময়, অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া, নবম অধ্যায় দৃঢ়তা প্রদান ও চলন, দশম অধ্যায় সমন্বয়, একাদশ অধ্যায় জীবের প্রজনন, দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন, ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ এবং চতুর্দশ অধ্যায় জীব প্রযুক্তি। শিক্ষার্থী বন্ধুরা, এক নজরে তোমরা তোমাদের পাঠ্যসূচি দেখো যে 14টা অধ্যায় রয়েছে এবং এই 14টা অধ্যায়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একটা বিষয়, এই জীববিজ্ঞান পাঠের মাধ্যমে তুমি তোমার জীবনের অনেক কিছু শিখতে পারো। প্রত্যেকটা পার্টে জড়িয়ে রয়েছে তোমার জীবনের বিভিন্ন শিক্ষণীয় বিষয়গুলো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে অবশ্যই জীববিজ্ঞান বইটা ভালো মতো শিখতে হবে আমাদের জীবন গঠনের জন্য, দেশের উন্নয়নের জন্য, নিজের উন্নয়নের জন্য, পরিবারের উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য এবং প্রাণী উদ্ভিদ বিভিন্ন প্রকার অর্থাৎ সমস্ত পৃথিবীর উন্নয়নের জন্য আমাদের জীববিজ্ঞান পাঠ করতে হবেই। শিক্ষার্থী বন্ধুরা, এখন চলো আমরা দেখে আসি আমরা আমাদের মানপত্র অর্থাৎ আমাদের নম্বরপত্র অর্থাৎ কি যে আমরা আমাদের নম্বরপত্রটা দেখি যে অর্থাৎ স্কুলে যখন আমরা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করব সেক্ষেত্রে আমরা একটু নম্বরপত্রটা দেখে নিই যে কোন কোন অংশে কি কি থাকবে। দেখো, প্রশ্নের ধরন ও মানবন্টন অর্থাৎ প্রশ্ন কেমন থাকবে, তার মানবন্টন কি থাকবে সেটা একটু দেখে নাও। যেমন দেখো যে তোমাকে পরীক্ষায় অর্থাৎ তুমি প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং তৃতীয় সাময়িক এই তিনটা সাময়িক পরীক্ষায় তুমি অংশগ্রহণ করছো এবং এই তিনটা সাময়িক পরীক্ষায় এই জীববিজ্ঞান বইয়ের 14টা অধ্যায়ের মধ্যে প্রায় সবগুলো অধ্যায়ই এই তিনটা টার্ম পরীক্ষার মধ্যে তুমি অংশগ্রহণ করছো। এক্ষেত্রে কি যে এই তিনটা টার্ম পরীক্ষার মধ্যে তোমাকে কি করা হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে বইয়ের, যাতে 3 সাময়িকে তুমি প্রায় সম্পূর্ণ বইটা সম্পূর্ণ করতে পারো। তো এক্ষেত্রে কয়েকটা চ্যাপ্টার ক্লাস 10-এর জন্য বাদ রাখা হয়। অধিকাংশ অংশগুলোই প্রায় 80% সিলেবাস তোমাকে নবম শ্রেণীতেই পাঠ করা উচিত। এতে কি হয়, দশম শ্রেণীতে তোমার কি যে পড়াশোনাটা খুব সহজ হয়ে যায়। সেই জন্য নবম শ্রেণীতে একটু বেশি পড়াশোনা করব। এখন দেখব আমরা কিভাবে এই নবম শ্রেণীতে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং তৃতীয় সাময়িক পরীক্ষায় আমরা প্রশ্নের ধরন ও মানবন্টনটা কিভাবে পাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমাদের এখন পরীক্ষা পদ্ধতি হচ্ছে সৃজনশীল পরীক্ষা পদ্ধতি। প্রশ্ন হচ্ছে সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ আমরা আমাদের জীববিজ্ঞানের ক্ষেত্রে 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। কয়টি? 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে খেয়াল করো, 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে কত, প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের জন্য নম্বর হচ্ছে 10। তাহলে তোমাকে কি আর 5টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। 5টা সৃজনশীলের জন্য কত নম্বর? 50 নম্বর। আর কি 25টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। কয়টা বহু নির্বাচনী প্রশ্ন? 25টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, যার প্রত্যেকটারই উত্তর করতে হবে। 25টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, যার প্রত্যেকটারই উত্তর করতে হবে। প্রত্যেকটার নম্বর কত? 1, অর্থাৎ কি 25 গুণ 1 25। তাহলে দেখো যে এবং শ্রেণীর পরীক্ষণ 10, অর্থাৎ যেটা আমরা বলে থাকি ক্লাস টেস্ট বা সিটি। শ্রেণীর পরীক্ষণ হচ্ছে 10, বাড়ির কাজ, শ্রেণীর কাজ এবং ব্যবহারিক এই 3টা মিলে হচ্ছে 15 নম্বর। এটা হচ্ছে এই মানমন্ডলে তুমি পরীক্ষা দিবে হচ্ছে কি প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং তৃতীয় সাময়িক পরীক্ষায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের স্কুলের পরীক্ষার অর্থাৎ কি স্কুলের প্রশ্নের ধরন ও মানবন্টন। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব এসএসসি পরীক্ষায় তুমি কিভাবে এসএসসি পরীক্ষায় তোমার প্রশ্নের মানবন্টন অর্থাৎ কি যে এসএসসি পরীক্ষার নম্বরটা কেমন হবে। আমরা যে নম্বরটা দিয়েছিলাম প্রায় সেই একই রকম, কিছুটা ভিন্ন রেখে, যেমন সিটি, তারপরে ধরো যে কি যে 2টা জিনিস বাদ দিয়ে বাকিগুলো সংযুক্ত হয়ে যায়। কারণ আমরা জানি যে
এসএসসি পরীক্ষায় অর্থাৎ আমাদের নবম দশম শ্রেণীতে কিন্তু জীববিজ্ঞানে প্র্যাকটিক্যাল রয়েছে। সেখানে ধরো যে প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে, প্র্যাকটিক্যাল বুঝতে হবে, প্র্যাকটিক্যালি করতে হবে, তারপরে প্র্যাকটিক্যালের জন্য প্র্যাকটিক্যালের পরীক্ষার সময় ভাইবা আছে, খাতা প্রস্তুত করার আছে, অর্থাৎ খাতায় তুমি সুন্দরভাবে প্র্যাকটিক্যালগুলো লিখবে, এই সকল বিভিন্ন কাজগুলো রয়েছে। তো আমরা এসএসসি পরীক্ষার বন্টনটা একটু দেখে নিই। এসএসসি পরীক্ষার বন্টনে দেখো তত্ত্বীয় কত 75 নম্বর, অর্থাৎ এসএসসি পরীক্ষায় যে বন্টন তাতে তত্ত্বীয় নম্বর হচ্ছে কি 75। 75-এর মধ্যে দেখো সৃজনশীল প্রশ্নে 50 নম্বর, সেই ক্ষেত্রে দেখো মোট 8টি প্রশ্ন থাকবে, যে কোনো 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। মোট কয়টা প্রশ্ন থাকবে? মোট 8টি প্রশ্ন থাকবে। এই 8টা প্রশ্নের মধ্যে যে কোনো 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের পূর্ণমান 10 নম্বর, প্রত্যেকটি প্রশ্নের পূর্ণমান হচ্ছে 10 নম্বর, অর্থাৎ কি যে প্রতিটি প্রশ্নের জন্য 10 নম্বর হলে তাহলে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 10 50 নম্বর। আর বহু নির্বাচনী প্রশ্ন কতটা? 25টা। বহু নির্বাচনী 25টা প্রশ্ন, দেখো মোট 25টা প্রশ্নই থাকবে, সকল প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেক প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর, অর্থাৎ কি যে প্রতিটি প্রশ্নের মান হবে 1 নম্বর। সেখানে কি 25 গুণ 1 অর্থাৎ 25, তাহলে এই 25 এবং 50 মিলে 75 নম্বর, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে তত্ত্বীয়। এরপরে কি দেখো ব্যবহারিক অংশ অর্থাৎ কি যে আমাদের ব্যবহারিক অংশ বা যেটা আমরা বলে থাকি কি প্র্যাকটিক্যাল কিন্তু কত নম্বর? 25 নম্বর। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে যে এই যে তত্ত্বীয় 75 নম্বরের পাশাপাশি প্র্যাকটিক্যালের 25 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্র্যাকটিক্যালের 25 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তুমি দেখো, তুমি যদি A+ পেতে চাও, তুমি যদি ভালো রেজাল্ট করতে চাই, তাহলে তোমাকে প্র্যাকটিক্যালে অবশ্যই ভালো নম্বর পেতে হবে। এবং তুমি যদি একটু চেষ্টা করো তাহলে তুমি প্র্যাকটিক্যালে 25-এর প্রায় 25 নম্বরই তুমি অর্জন করতে পারো। তো সেই জন্য অবশ্যই এই অংশটা খুব ভালোভাবে দেখতে হবে। দেখো এক্ষেত্রে প্র্যাকটিক্যালের অংশ থাকে কি কি? দেখো পরীক্ষণে থাকে 15 নম্বর, অর্থাৎ প্র্যাকটিক্যালের যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা, সেই পরীক্ষার জন্য থাকে 15 নম্বর। তারপরে ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন থাকে হচ্ছে 5 নম্বর, অর্থাৎ পরীক্ষার যে ব্যাখ্যাটা, সে ব্যাখ্যা সহ যখন তুমি ফলাফল উপস্থাপন করবে সেটাতে থাকে হচ্ছে কত নম্বর? 5 নম্বর। এরপরে মৌখিক পরীক্ষা, অর্থাৎ মৌখিক পরীক্ষাতে থাকে 5 নম্বর। এই মোট 25 নম্বর হচ্ছে কি? এই মোট 25 নম্বর তোমার কি যে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখো যে এসএসসি পরীক্ষার মান বন্টন, অর্থাৎ কি যে তোমরা এসএসসি পরীক্ষায় কি মান বন্টনে পরীক্ষা দিবে তার একটা সুনির্দিষ্ট নীতিমালা তোমরা মনে হয় পেয়ে গিয়েছো। অর্থাৎ এক্ষেত্রে কি তত্ত্বীয় 75 নম্বর এবং ব্যবহারিক অংশে রয়েছে কত? 25 নম্বর। এই মোট 100 নম্বরে তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে তোমরা যারা ভালো একটু পড়াশোনা করবে, অর্থাৎ জীববিজ্ঞানটাকে একটু গুরুত্ব দিলে খুব সহজেই A+ পাওয়া যায়। এবং তোমরা এটাও জানো জীববিজ্ঞানটা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য, যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কি যে বিজ্ঞান বিভাগের যেই সকল শিক্ষার্থীরা তোমার কি যে মেডিকেলে পড়তে চায়, বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়তে চায়, বুয়েটে পড়তে চায়, সেই সকল শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই বায়োলজি ভালো করে পড়বে। এবং বায়োলজি শুধুমাত্র ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ বা বুয়েটের জন্য নয়, সারা জীবনের জন্য, জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা আজকে জীববিজ্ঞান পাঠের গুরুত্ব প্লাস ধরো যে জীববিজ্ঞানের মান বন্টন বা নম্বর বন্টন আমরা দেখলাম। শিক্ষার্থী বন্ধুরা, চলো যাই আমাদের প্রথম অধ্যায়ে কি আছে আমরা একটু দেখে নিই। আমাদের জীববিজ্ঞান বইয়ে আমাদের নিশ্চয়ই মনে আছে প্রথম অধ্যায় আছে কি? জীবন পাঠ। প্রথম অধ্যায়টার নাম কি? জীবন পাঠ। একটু লক্ষ্য করো, জীবন পাঠে আমরা কি শিখব? আসলে এই অধ্যায়ে তোমরা জানো যে এই জীবন পাঠ অধ্যায়ে আমরা এমন কিছু শিখবো যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন তুমি লক্ষ্য করে দেখো,
সারা পৃথিবীতে কত লক্ষ লক্ষ উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি রয়েছে। এই সকল উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির বৈশিষ্ট্য কিন্তু একই রকম নয়, দেহের আকার আকৃতি গঠন প্রণালী কিন্তু একই রকম নয়। তো এদেরকে আমরা কিভাবে শিখতে পারি, এদেরকে আমরা কিভাবে গুচ্ছ আকারে শিখতে পারি, সেই সকল বিভিন্ন বিষয়গুলো, জীবনের উৎপত্তি, জীববিজ্ঞানের শাখা, নামকরণ, বিভিন্ন জীবের নামকরণ, এই সকল বিষয়গুলো আমরা জীবন পাঠ অংশে শিখব। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, মানব সভ্যতার বিকাশে বর্তমান শতকের চ্যালেঞ্জ হচ্ছে খাদ্য উৎপাদন, চিকিৎসা শাস্ত্রের উন্নয়ন এবং বিরূপ পরিবেশে জীবনের অস্তিত্ব রক্ষা। কি দেখো, মানব সভ্যতা বিকাশে বর্তমান শতকের চ্যালেঞ্জ হচ্ছে খাদ্য উৎপাদন, চিকিৎসা শাস্ত্রের উন্নয়ন এবং বিরূপ পরিবেশে জীবনের অস্তিত্ব রক্ষা। এইসব ক্ষেত্রে জীববিজ্ঞানের ভূমিকা অপরিসীম। অর্থাৎ বর্তমান সময়ে আমরা যদি খাদ্য উৎপাদনের কথা চিন্তা করি, খাদ্য উৎপাদনের সাথে সরাসরি রিলেটেড রয়েছে কি বায়োলজি। তোমরা জানো আমাদের দেশে প্রায় বর্তমান 16 কোটি জনসংখ্যা, হয়তো আরও বাড়বে, তখন কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে খাদ্য উৎপাদন। এই বিশাল জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণের জন্য আমাদের বিশাল পরিমাণ খাদ্য উৎপাদন করতে হবে, হিউজ পরিমাণ খাদ্য উৎপাদন করতে হবে। সেই খাদ্য উৎপাদন করার জন্য নিশ্চয়ই আমাদের খাদ্য উৎপাদনের জন্য বিভিন্ন প্রকার গবেষণা করা দরকার। আর সেই গবেষণা করার জন্য তোমাদেরকে অবশ্যই জীববিজ্ঞান পাঠ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে খাদ্য উৎপাদন, চিকিৎসা শাস্ত্রের উন্নয়ন, আমরা যদি চিকিৎসা শাস্ত্র উন্নয়ন করতে চাই তাহলে কিন্তু দেখো, আমরা যদি চিকিৎসার উন্নয়ন করতে চাই তাহলে তুমি লক্ষ্য করলেই দেখবে যে আমাদেরকে বায়োলজি পাঠ করতে হবে। অর্থাৎ চিকিৎসার বিভিন্ন দিক, বিভিন্ন বিষয় উদ্ঘাটন, রোগ নির্ণয়, তারপরে রোগের জীবাণুর জীবনচক্র গঠন, তারপরে চিকিৎসা পদ্ধতি, ঔষধ উৎপাদন, তারপরে সার্জারি সহ সকল প্রকার জিনিসগুলোকে আমরা যদি চিন্তা করতে যাই, যদি আমরা শিখতে যাই, যদি তার উন্নয়ন করতে চাই, তাহলে জীববিজ্ঞান পাঠ করতে হবে। পাশাপাশি দেখো, পরিবেশের বিরূপ অবস্থায় পরিবেশকে রক্ষা করার জন্য, আমরা যদি পরিবেশকে রক্ষা করতে চাই তাহলে অবশ্যই বর্তমান সময়ে আমরা জানি পরিবেশ আস্তে আস্তে বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ছে। বসবাসের এই অনুপযুক্ত হয়ে পড়ার জন্য বর্তমান সময়ে আমাদের জীববিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা আমাদের পরিবেশকে করতে পারি, আমরা আমাদের পরিবেশকে ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি বা বসবাসের উপযোগী করে গড়ে তুলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা একটি চিত্র দেখো, জীবন পাঠে আমরা যেহেতু জীবনের কথা বলতেছি, আমরা এখানে দেখো ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীবের দেখানো হয়েছে। দেখো কিছু ভাইরাস, ব্যাকটেরিয়ার ছবি দেওয়া হয়েছে, যেগুলো আমরা সাধারণত খালি চোখে দেখি না। আসলেই জীবগুলো সৃষ্টির সময়ে হয়তো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র জীব থেকেই সৃষ্টি হয়েছে। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র জীবগুলো থেকে আস্তে আস্তে হয়েছে, বৃহৎ জীবের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা এবার চলো আমরা যাই জীববিজ্ঞানের ধারণা, কিভাবে জীববিজ্ঞানটা এসেছে। একটু লক্ষ্য করো, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে যাদের জীবন আছে তারাই জীব। জীব কি একটু লক্ষ্য করো, তোমাদের অনেক ক্ষেত্রে আসতে পারে জীব কি যার জীবন আছে, যে চলাচল করতে পারে, যা বংশগতি করে, যার বৃদ্ধি ঘটে, সেই তো জীব, তাই না? তাহলে দেখো, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যাদের জীবন আছে তারা জীব, আর যে সকল জিনিসের জীবন নেই সেগুলো হচ্ছে জড়। তারপর দেখো, আমরা সব কিছুকে দেখো যে দুই ভাগে ভাগ করেছি। অর্থাৎ যে দুটি ভাগে ভাগ করা যেতে পারে, কিন্তু দেখো যে একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে জড়। অর্থাৎ জীববিজ্ঞানে আমরা সম্পূর্ণ সারা পৃথিবীর সব জিনিসকে প্রধানত দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে জড়। সেক্ষেত্রে দেখো, বিজ্ঞানের সূক্ষ্ম বিচারে কোথাও জড় অচেতনের শেষ, আবার কোথায় জীবনের শুরু তা অনেক সময় বলা মুশকিল। একটু লক্ষ্য করে দেখো, কোথায় জড়বস্তুর শেষ আর কোথায় থেকে জীবনেরই বা শুরু, সেটা বলা অত্যন্ত মুশকিলের ব্যাপার। কেননা এখানে হয়েছে যে এমন কিছু জড় পদার্থ রয়েছে, এমন কিছু জীব রয়েছে যাদের বৈশিষ্ট্য জীব এবং জড় পদার্থের মাঝামাঝি পর্যায়ে।
অর্থাৎ যেমন তুমি দেখো যে ভাইরাস এমন একটি অণুজীব যা জীব এবং জড় এর মাঝামাঝি পর্যায়ে, অর্থাৎ বাইরের পরিবেশে সে জড় পদার্থের ন্যায় আচরণ করতে পারে, প্রাণীদেহের অভ্যন্তরে বা জীবের অভ্যন্তরে সে জীবের ন্যায় আচরণ করে। ফলে কোথায় থেকে আসলে জীবের শুরু হয়েছে, কোথায় থেকে জীবের শুরু হয়েছে সেটা যেমন বলা মুশকিল, কোথায় থেকে জড়র শেষ হয়েছে সেটাও বলা মুশকিল। আসলে জীবনের ভিত্তিমূলে কাজ করে পদার্থবিজ্ঞান এবং রসায়নের সেই সাথে দেখো জড় জগৎকে নিয়ন্ত্রণ করে। তাই জীবজগৎকে বুঝতে হলে ভৌত বিজ্ঞান তথা পদার্থবিজ্ঞান এবং রসায়নের জ্ঞান জরুরি। অর্থাৎ যদি তুমি জীবজগৎ বুঝতে চাও তাহলে কিন্তু পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান দুটারই জ্ঞান জরুরি, যেমন জীববিজ্ঞান। দেখো কিন্তু এটা ভাবলে ভুল হবে, ভৌত বিজ্ঞান জানলে আলাদা করে জীববিজ্ঞান পাঠ নিষ্প্রয়োজন। ভৌত বিজ্ঞান জানলেই কিন্তু হবে না, জীববিজ্ঞান অবশ্যই পাঠ করতে হবে। বরং জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলো জড়ের এমন এক জটিল সমাবেশ, যেখানে এই জটিলতার কারণে নতুন কিছু গুণের উদ্ভব ঘটেছে। যেমন তুমি লক্ষ্য করে দেখো, আমরা যদি আমাদের কথা বলি, জীবের কথা বলি, তাহলে তুমি দেখো আমাদের জীবনকে নিখুঁতভাবে পর্যালোচনা করলে তুমি দেখবে কিছু জড়বস্তুর সমন্বয়ে গঠিত। যেমন তুমি দেখো আমাদের দেহ গঠিত কোষগুলোর মধ্যে রয়েছে পানি হচ্ছে জড় পদার্থ। কোষগুলোতে প্রায় 70 থেকে 90% রয়েছে পানি। তো পানি যা জড়বস্তু, আমাদের যে অস্থিগুলো, সেই অস্থিগুলোতে দেখা যায় যে তোমার কি যে বিভিন্ন প্রকার খনিজ লবণ, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই সকল উপাদান কি জড় পদার্থ। পানি, জৈব লবণ, খনিজ লবণ, তারপরে এই যে বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান অর্থাৎ শর্করা, আমিষ, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য উপাদান, এই সকল উপাদানই কিন্তু দেখো আসলে জড়। তাহলে তুমি দেখো অসংখ্য অনেক জড় পদার্থগুলো নিয়ে একটা জীব সৃষ্টি হয়েছে। তাহলে তুমি লক্ষ্য করে দেখো যে আসলে কি যে অনেকগুলো জ্বরের এমন এক জটিল সমাবেশ হিসেবে এসেছে, যেখানে ওই জটিলতার কারণে নতুন কিছু গুণের উদ্ভব ঘটেছে। অর্থাৎ এই যে অনেকগুলো জড় পদার্থ একত্রিত হয়ে একটি নতুন গুণের উদ্ভব ঘটেছে। ঠিক যেমন হাইড্রোজেন আর অক্সিজেন নির্দিষ্ট অনুপাতের সংযোগে পানি তৈরি হয়, যার বৈশিষ্ট্য হাইড্রোজেন এবং অক্সিজেনের মতো কোনোটার মতোই নয়। অর্থাৎ যেমন আমরা জানি হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি গঠিত হয়, কিন্তু পানির ধর্ম হাইড্রোজেন এবং অক্সিজেনের ধর্ম থেকে ভিন্ন। ঠিক একই রকমভাবে অনেকগুলো জড় পদার্থ মিলে যখন অন্য একটি জীব বা একটি অণুজীব বা একটি বৃহৎ জীব সৃষ্টি হয়, তখন সেক্ষেত্রে সেই জড় পদার্থগুলো থেকে সম্পূর্ণ ভিন্নধর্মী এবং নতুন বৈশিষ্ট্যর উদ্ভব ঘটেছে। তাই জ্বরের সুনির্দিষ্ট সন্নিবেশে জীব গঠিত হলেও তার মধ্যে এমন সব নতুন ধরনের বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে যা জড়র গাঠনিক উপাদানগুলোর মধ্যে ছিল না। অর্থাৎ কি যে যদিও জড় পদার্থ মিলেই জীব সৃষ্টি হয়েছে, কিন্তু এই জীবের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে যে বৈশিষ্ট্যগুলো আসলে কোথায় ছিল না, জড় পদার্থের মধ্যে ছিল না। শিক্ষার্থী বন্ধুরা, জীববিজ্ঞান অর্থাৎ বায়োলজি শব্দটা দুটি শব্দ নিয়ে গঠিত, একটি হচ্ছে বায়োস আর একটা হচ্ছে লোজস। দেখো বায়োস অর্থাৎ দুটা গ্রিক শব্দ নিয়ে গঠিত। বায়োস অর্থ হচ্ছে জীবন, লোজস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে কি বায়োলজি শব্দটা। যেহেতু চিকিৎসা এবং কৃষি সংক্রান্ত ব্যাপারে জীববিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেক্ষেত্রে সভ্যতার একেবারে আদিকাল থেকে গ্রিস, মিশর, মধ্যপ্রাচ্য, ভারতবর্ষ, চীন সহ বিভিন্ন অঞ্চলের সভ্যতায় জীববিজ্ঞানের কিছু না কিছু চর্চা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এটাই কিন্তু তোমাদের একটি লক্ষণীয় ব্যাপার যে জীববিজ্ঞান কিন্তু নতুন কোনো শাখা নয়, নতুন কোনো সাবজেক্ট নয়। এটা দেখো বহু আগে অর্থাৎ সভ্যতা যখন শুরু হয়েছিল, সেই সভ্যতার শুরু থেকেই জীবের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা হয়ে আসছে। যেমন গ্রিক, মিশর, মধ্যপ্রাচ্য, ভারতবর্ষ, চীন সহ বিভিন্ন অঞ্চলের সভ্যতায় জীববিজ্ঞানের কিছু বিষয় নিয়ে আলোচনা হতো। যদিও সেই সব চর্চাকে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির বিচারে ঠিক বিজ্ঞান বলা যায় না, তবু জ্ঞানের এই শাখার বিকাশের জন্য তা অপরিহার্য ছিল। অর্থাৎ জীববিজ্ঞানকে প্রতিষ্ঠা করার জন্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা
লক্ষ্য করে দেখো, আমরা আজকে পড়েছি জীববিজ্ঞান কি, যে অর্থাৎ জীববিজ্ঞানের ধারণা, জীববিজ্ঞান সম্পর্কে, প্লাস আমরা এই জীববিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে শিখেছি। আমরা পরবর্তী ক্লাসে শিখব জীববিজ্ঞানের শাখাগুলো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।